ভোরের আলো তখনও গুলশানের বিশাল বড় কাচের জানালা করে ঠিকঠাক ফুটে ওঠেনি। চন্দ্রমল্লিকার সুবাস মাখানো এক হিমেল হাওয়ায় জানলার ভারী পর্দাটা কেউ সামনে দোলাচ্ছিল। গেস্টরুমের নরম ধবধবে সাদা বিছানায় শুয়ে থাকা 13 বছরের কিশোরী অরি প্রথমে একটা তীব্র ব্যথার অনুভূতিতে শিউরে ওঠে। ঘুমের ওষুধের কড়া দোষটা যখন আস্তে আস্তে কেটে যাচ্ছিল, তখন ওর অবশ হয়ে থাকা মস্তিষ্কে প্রথম আঘাত করলো শরীরের ভেতরের এক অসহ্য জ্বালা। মনে হচ্ছিল পুরো পিঠ আর হাত পা জুড়ে কেউ যেন জ্বলন্ত কয়লা বিছিয়ে রেখেছে। অরি খুব কষ্ট করে নিজের ভারী চোখের পাতা দুটো মেলল, কিন্তু চোখ মেলা মাত্রই সে এক পরম বিস্ময় আর আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। তার চেনা সেই ভাঙা টিনের চালটা আর নেই। তার মাথার উপর দুলছে এক রাজকীয় ঝাড়বাতি। সে জরাজীর্ণ কাঠের চৌকিতে সে স্যাঁতস্যাঁতে একটা চট বিছিয়ে ঘুমোতো, তার বদলে তার শরীরটা ডুবে আছে নরম তুলতুলে ধবধবে এক সাদা বিছানায়। অরি প্রথমে চমকে ঝটকা দিয়ে উঠে বসতে গেল, কিন্তু সাথে সাথেই পিঠের চামড়া ফেটে যাওয়ার মতো তীব্র ব্যথা তার মুখ দিয়ে একটি আর্তনা তৈরি করলো। ব্যথার চোটে ও চোখে পানি চলে এসেছে তার। সে হাত দিয়ে নিজের শরীরটা দেখল, কোথায় তার সেই বিয়ের লাল বেনারসি শাড়ি, তার গায়ে এখনো জড়ানো অত্যন্ত নরম হালকা নীল রঙের একটা সুতির টপ, ওর সারা শরীরে হাতে কবজিতে সাদা ব্যান্ডেজ করা। মুহূর্তের মধ্যে অরির মস্তিষ্ক গতকালের ঘটনা ঘটে যাওয়া দৃশ্যগুলো চলচ্চিত্রের মতো ভেসে উঠতে লাগলো। বিয়েবাড়ির সে কোলাহল, মানুষের বাঁকা চাহনি, ওর বরের সেই গাড়ি হাঁকিয়ে উন্মাদের মতো চলে যাওয়া, চাতির সেই পৈশাসিক বাঘিনী রূপ, অন্ধকার স্টোররুম আর আর সে ভারী কাঠের ব্যাটের প্রতিটি নির্মম আঘাত। অরি ভয়ে নিজের 2 হাত দিয়ে মুখ চেপে ধরল। তার মনে হলো এখনও যেন চাতির সেই হিসেসানি আওয়াজটা কানের মধ্যে বেজে চলেছে, তুই একটা অলক্ষী, তুই একটা ডাইনি, আজ তোকে আমি মেরেই ফেলবো। অরি ভয়তো চোখে ঘরের চারপাশটা দেখতে লাগলো। বিশাল রুম, এক কোণে দামি কাঠের আলমারি, ড্রেসিং টেবিল, আরও পাশে পাতানো এক সেট সোফা আর টেবিল। ঘরের দেওয়ালগুলো কাচের, আর সেই দেওয়াল থেকে বাইরে দেখা যাচ্ছে এক বিশাল সবুজ বাগান। অরি বুঝতে পারলো এটা সেই লোকটার বাড়ি, যে লোকটা কালকে তাকে সেই নরক থেকে করে তুলে নিয়ে এসেছিল, যার সাদা পাঞ্জাবিতে অরির পিঠে তাজা রক্ত লেগে লাল হয়ে গিয়েছিল। কিন্তু এই রাজকীয় পরিবেশে অরির মনে কোনো শান্ত দিল না। সে এক তীব্র হীনমন্যতা আর ভয় তাকে গ্রাস করতে লাগলো। অরির 13 বছরের কাঁচা মনটা ভাবলো, আমি এখানে কেন? ওরা তো অনেক বড় লোক, এই লোকটা তো দেশের মন্ত্রী, ওনার ছেলে তো কালকে আমাকে ফেলে চলে গেছে, কেউ আমাকে চায় না। চাচি তো ঠিকই বলতো, আমি মস্ত বড় একটা বোঝা, যার জীবনে বাবা মা নেই, তাকে সবাই ফেলে দেয়। এই যে এত বড় একটা ঘরে আমাকে এনে রাখা হয়েছে, এখানেও তো আমি একটা উটকো ঝামেলা ছাড়ার কিছুই না। অরির মনে পড়ে গেল তার বরের সে অবহেলাপূর্ণ উক্তি, বিয়ে করতে বলেছ করেছি, এখনও আমার কাজ শেষ। তার মানে ওই গম্ভীর চেহারার বরটাও তাকে ঘৃণা করে, সেও তাকে ফেলে চলে গেছে। অরির মনে হলো এই বিশাল বাড়িতে যদি সে আর এক মুহূর্ত থাকে, তবে এখানকার মানুষগুলো তাকে একদিন চাচির মতো দূর দূর করে দাঁড়িয়ে দেবে, অলক্ষী বলে গালি দেবে। এর চেয়ে ভালো সে নিজেই কোথাও একটা চলে যাক। কিন্তু কোথায় যাবে সে? তার তো বিশাল পৃথিবীতে যাওয়ার মতো কোনো জায়গায় নেই। বাবা, তুই কেন আমাকে একা ফেলে চলে গেলে? অরির 2 হাঁটু বুকের কাছে টেনে এনে মুখ গুজে ফুফিয়ে কেঁদে উঠল। কিন্তু তার কান্নারও অধিকার নেই। এই অচেনা বাড়িতে কেউ যদি তার কান্নার আওয়াজ পেয়ে যায়, তবে হয়তো ধমক দেবে। ভয় আর নিজের জীবনের প্রতি তীব্র ব্যর্থতায় গ্লানি নিয়ে অরি বিছানা থেকে নামলো। পায়ের পাতায় কোনো জুতো নেই, অত্যন্ত ধীর পায়ে চোরের মতো চারপাশে তাকাতে তাকাতে সে রুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা সামনে ভেতরে ছিল। অরি আস্তে করে কাবারটা ঠেলে বাইরে উকি দিল। বিশাল করিডোরে একদম নিঝুম। বাড়ির কাজের লোক বা বডিগার্ডরা হয়তো তখনও ওদিকেই অংশে ব্যস্ত রয়েছে। অরি নিজের ব্যথায় অবশ হয়ে যাওয়া শরীরটাকে টেনে টেনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। বসার ঘর পার হয়ে পিছনে একটা ছোট্ট দরজা খোলা পেয়ে সে আর এক মুহূর্ত ভাবল না। তীব্র আতঙ্ক তার বোকা অবুঝ মনের তাড়নায় অরি সেই বিশাল বাংলোর পেছনে গেট দিয়ে বাইরের রাস্তায় বেরিয়ে পড়ল। কেউ তাকে দেখল না, কেউ তাকে আটকালো না। একটা 13 বছরের অনাথ ভীতু মেয়ে নিজের ভাগ্যকে এড়াতে আবার এক অজানা অন্ধকারের পা বাড়িয়েছে। এদিকে সকাল 10টা, ঢাকার বেডলি রোডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে
তখন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও থমথমে মিটিং চলছে। সামনের জাতীয় নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিরোধী আন্দোলনের সামলানো এবং গোয়েন্দা রিপোর্ট নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আরশিয়ান মৃধা। আরশিয়ান মৃধার পরনে আজ একটি গাঢ় রঙের ধূসর সাফানি স্যুট। ওনার চিরচেনা সেই গম্ভীর ইস্পাত কঠিন মুখাবয়ব, চোখের চশমায় আড়ালে লুকিয়ে আছে এক তীক্ষ্ণ দূরদর্শী দৃষ্টি। ওনার কণ্ঠের প্রতিটি শব্দে সভাকক্ষের উপস্থিত আইনজীবী, র্যাব, মহাপরিচারক এবং স্বরাষ্ট্র সচিবরা তটস্থ হয়ে বসে আছেন। আরশিয়ান মৃধা ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো কোনো দায়িত্বে অবহেলা করেনি। ওনার প্রশাসনিক দক্ষতা এতটাই কড়া যে অপরাধীরা ওনার নাম শুনলে কাঁপে। কিন্তু আজ এত বড় একটা রাষ্ট্রীয় মিটিং পরিচালনার মাঝেও আরশিয়ান মৃধার মনের একটা বড় অংশ জুড়ে ছিল মৃধা নিবাসে ফেলে আসা সেই ছোট্ট মেয়েটার পিঠে সেই চিহ্নগুলো, ক্ষতগুলো ওনার চোখের সামনে থেকে সরছিলই না। উনি মনে মনে ভাবছিলেন মিটিংটা শেষ করে সোজা বাড়িতে যাবেন, ডাক্তারকে ডেকে আদ্রিজার আজকে শরীরের অবস্থার খোঁজ নেবেন। নিজের কুলাঙ্গার ছেলের শারীমের ওপর ওনার ক্ষোভের সীমা নেই। ছেলে ওনার কালকে রাতে ফোনে টেক্সট করে জানিয়েছে সে আর বাড়িতে ফিরবে না। রাজশাহীতে নিজের মায়ের বাড়িতে একেবারে শিফট হয়ে গেছে। যতদিন না শারীম ওই মেয়েটাকে ডিভোর্স দিচ্ছে ততদিন পর্যন্ত সে এই বাড়িতে, এমনকি তার বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। শারীমের সিদ্ধান্তে আরশিয়ান মৃধা কিছুই বলল না। ছেলে যখন সংসার করতে চাচ্ছে না তো না করুক, তবে তিনি অরিকে নিজের পরিচয় একটা সুন্দর জীবন উপহার দেবে একজন দায়িত্ববান বাবা হয়ে। এখন ওনার প্রধান লক্ষ্য অরিকে আগে সুস্থ করে তোলা। ঠিক তখনই টেবিলের উপর রাখা আরশিয়ান মৃধার ব্যক্তিগত মোবাইল ফোনটি ভাইব্রেট হয়ে উঠল। ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আরিফ স্ক্রিনে ভাসে। মিটিং চলাকালীন অত্যন্ত জরুরি ছাড়া আরিফ কখনো ফোন দেয় না। আরশিয়ান মৃধার হাত উঁচিয়ে মিটিং সাময়িকভাবে থামতে বললেন। ওনার গম্ভীর গলার আওয়াজে প্রতিধ্বনিত হলো, 1 মিনিট। উনি ফোনটা কানের কাছে নিলেন। বলো আরিফ, কি খবর? ফোনের ওপাশ থেকে আরিফের গলা কাঁপছিল, ভয় তার কণ্ঠস্বর প্রায় বুঝে আসার মতো। স্যার, চরম সর্বনাশ হয়ে গেছে। আরশিয়ান মৃধার কপালে এক মুহূর্তের জন্য বিরক্তির ভাঁজ পড়ল, তবে ওনার কণ্ঠস্বর আগের মতোই শান্ত কিন্তু ভারী ছিল। পরিষ্কার করে বলো। স্যার, ওই আদ্রিজা মেয়েটা, মানে ওই ছোট ম্যাম, ওনাকে ওনার রুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালে নাস্তার ওষুধ নিয়ে সেবিকার রুমে গিয়ে দেখে বিছানা খালি। আমরা পুরো বাংলো, চারপাশের বাগান, সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি পোস্ট সব দেখেছি। স্যার, পেছনের মালিতে যাতায়াতের একটা ছোট পকেট গেট ভোরের দিকে খোলা ছিল। হয়তো উনি ওই দিক থেকেই বাইরে চলে গেছেন। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। কি বললে? মুহূর্তের মধ্যে আরশিয়ান মৃধার চোয়াল শক্ত হয়ে যায়। সে চেয়ার ছেড়ে দাঁড়ায়। ওনার এই আকস্মিক চিৎকারে এবং মুখের চরম ভয়ানক রূপ্রতায় মিটিং রুমে বসা আইনজীবী থেকে শুরু করে সমস্ত বড় বড় কর্মকর্তারা কেঁপে উঠলেন। আরশিয়ান মৃধার হাতের মুঠোয় থাকা কলমটা মরমর করে ভেঙে মাঝখান থেকে দুটো টুকরো হয়ে গেল। ওনার চোখ দুটোর আগে আতঙ্কে টকটকে লাল হয়ে উঠল, কপালের রোগগুলো ফুলে উঠল। একটা 13 বছরের অসুস্থ মেয়ে, সে আমার এত বড় সিকিউরিটির বেষ্টনী পার হয়ে চলে গেল, আর তোমরা কেউ টেরই পেলে না? কমান্ডার ইরফাত কোথায়? ওর সিকিউরিটি টিম কি করছিল? আরশিয়ান মৃধার গলার আওয়াজটা যেন পুরো মন্ত্রণালয়কে কাঁপিয়ে তুলছিল। স্যার, আমরা দেখছি। আরিফ ওপাশ থেকে কাঁপতে কাঁপতে বলল। কোনো কথা শুনতে চাই না। যদি আগামী আধ ঘন্টার মধ্যে আদ্রিকাকে খুঁজে না পাওয়া যায়, তবে ওইখানকার প্রতিটি সিকিউরিটি গার্ডকে আমি চাইল্ড অবহেলার দায়ে বরখাস্ত করব। আমি নিজেই আসছি। ফোনটা সশব্দে টেবিলে ছুঁড়ে ফেলে আরশিয়ান মৃধা আইনজীবীর দিকে তাকালেন। ওনার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। আইনজীবী সাহেব, এই মুহূর্তে ঢাকার সমস্ত ফোর্স অ্যাক্টিভ করুন। গুলশান, বানানী, মহাখালী, আশেপাশে যত সিসিটিভি ক্যামেরা আছে কন্ট্রোল রুম থেকে ট্র্যাক করুন। একটা 13 বছরের মেয়ে, পরনে হালকা নীল রঙের জামা, 10 মিনিটের মধ্যে আমাকে এই লোকেশনটায় চাই। মিটিং রুমে সবাই স্তব্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে ওনার ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে এতটা উন্মাদ বা পাগলের মতো আচরণ করেনি, সেটা কেউ কখনো দেখেনি। ওনার এই রূপ দেখে আইনজীবী আর এক মুহূর্ত দেরি না করে তখনই ওয়্যারলেসে সমস্ত জোনের ডিসি এবং এসপিদের নির্দেশ দিতে লাগলেন। ওইদিকে সকালের ব্যস্ত ঢাকা শহর
যেন এক জীবন্ত নরক। গাড়ির হর্ন, মানুষের চিল্লা চিল্লির আওয়াজ, কালো ধোঁয়া আর ধুলোবালির এক মহাসমুদ্র। অরি তখন হেঁটে হেঁটে গুলশান পার হয়ে বানানের দিকে চলতে শুরু করেছে। তার পায়ে কোনো জুতো নেই, পিচের রাস্তায় গরম আর ছোট ছোট পাথরের টুকরো কচি পায়ের তলাকে রক্তাক্ত করে তুলছে। কিন্তু সেই ব্যথার চেয়েও তার ভেতরের ভরটা অনেক বেশি। অরি ডানে বামে তাকাচ্ছে আর তার বুকটা দূর দূর করে কাঁপছে। এত এত মানুষ, এত এত দালান কোঠা, শত শত গাড়ি ধেয়ে আসছে তার দিকে। সে তো কখনো গ্রামে নিজের বাড়ির বাইরে একা বের হয়নি। চট্টগ্রাম সেনানিবাসে যখন বাবার সাথে থাকতো তখন বাবার হাত ছাড়া কোথাও যায়নি। অলিগলিতে যখন দুই একটা লোক তার দিকে বাঁকা নজরে তাকাচ্ছিল, কেউ কেউ একে দেখে ফিসফিস করছিল, তখন ওরির ভেতরটা ভয় কুঁকড়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই মানুষগুলো হয়তো তাকে মারতে এসেছে। সে তার ছোট্ট হাত দুটো দিয়ে জামার কোনা শক্ত করে ধরে মাথা নিচু করে শুধু হেঁটেই চলল। আমি কোথায় যাব? বড় চাচা তো আমাকে আর বাড়িতে নেবে না, চাচি তো আমাকে মেরেই ফেলবে। আর ওই ওই লোকটার বাড়িতেও আমি আর উটকো ঝামেলা হয়ে থাকতে চাই না। অরির চোখ ফেটে জল আসছিল, তার শরীরটা তীব্র ক্লান্তিতে ভেঙে পড়ছিল। ওষুধের অ্যাকশন শেষ হওয়ায় পিঠের ক্ষতগুলো থেকে আবারও নতুন করে রক্ত গড়িয়ে পড়ছে, যা নীল জামার পেছনটা ভিজিয়ে দিচ্ছে। মাথাটা ঝিম হয়ে আছে তার, ক্ষুধার তীব্রতায় পেটটা চুইচুই করছে। ঢাকা শহরের কোলাহল আর মানুষের ভিড়ে অরে নিজেকে এক টুকরো খড়কুটোর মতো অসহায় মনে হতে লাগলো। মন্ত্রণালয় থেকে বের হয়ে আরশার মৃধা ওরা রাষ্ট্রীয় পতাকাবিহীন গাড়িটিতে উঠে বসলেন। ওনার পেছনে ও সামনে ৮-৯টা সাইরেন বাজানো পুলিশ আর বডিগার্ডের গাড়ি। গাড়িগুলো যখন গুলশানের দিকে ছুটছিল, ভেতরে বসা আরশার মৃধার বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিচ্ছিল বারংবার। উনি ওনার রাজনৈতিক জীবনে কখনো কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা হারায়নি, কিন্তু আজ ওনার হাতটা কাঁপছে। মেয়েটা অত্যন্ত ভীতু, কেউ সামান্য ধমক দিলেই ভয় পেয়ে যায়। কাল রাতে ওর গায়ে জ্বর ছিল। এই অবস্থায় জীর্ণ শহরে ও কোথায় যাবে? একা কোথায় যাবে? যদি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়ে, যদি কোনো গাড়ি ওকে ধাক্কা দেয়। এসব ভাবতেই আরশের মেয়েদের ভেতরে বৃত্তিসুলভ সত্তাটা হাহাকার করে উঠল। গাড়ির স্পিকারে আইনজীবীর ফোন এলো। স্যার, গুলশান বনানী জোনের ট্রাফিক জ্যামের কারণে সিসিটিভি ফুটেজে মেয়েটিকে ট্র্যাক করা কঠিন হচ্ছে। অলিগলিতে কোনো ক্যামেরা নেই। আরশের মৃধার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি ওনার চিরচেনা গম্ভীর্য এবং বজ্রকঠিন কণ্ঠে আদেশ দিলেন। আইনজীবী, এই মুহূর্তে পুরো গুলশান, বনানী, মহাখালী এবং তেজগাঁও জোন লকডাউন করো। সমস্ত সিগন্যাল রেড করে দাও। কোনো গাড়ি নড়বে না। প্রতিটি মোড়ে পুলিশ, র্যাব, আর্মি ফোর্স নামাও। চিলড্রেন মিসিং কেসে সর্বোচ্চ প্রোটোকল অ্যাক্টিভ করো। 10 মিনিটের মধ্যেই পুরো ঢাকা শহর যেন অরিকে খোঁজার জন্য স্তব্ধি হয়ে যায়। কিন্তু স্যার, এতে তো সাধারণ মানুষের চরম ভোগান্তি হবে। মিডিয়া, আইনজীবী আমতামতা করলেন। মিডিয়া আমি বুঝবো। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মেয়ের যদি আমার কারণে সামান্য কিছু হয়, তাহলে এই ক্ষমতার কোনো মূল্যই নেই আমার কাছে। ডু ইট নাও। আরশের মৃধা ফোনটা কেটে দিলেন। মন্ত্রীর এক আদেশে মাত্র 10 মিনিটের মধ্যেই পুরো ঢাকা শহরের বুক ছিঁড়ে এক অদ্ভুতপূর্ণ কাণ্ড ঘটে গেল। গুলশান 1, গুলশান 2, বনানী 11 নম্বর রোড, মহাখালী, ফ্লাইওভারের নিচের রাস্তা, সব জায়গায় পুলিশের শত শত গাড়ি সাইরেন বাজিয়ে রাস্তা ব্লক করে দিল। র্যাবের টহল গাড়িগুলো অলিগলিতে ঢুকে পড়লো। সাধারণ মানুষ এবং গাড়ি চালকেরা অবাক হয়ে দেখলেন, হঠাৎ করে যেন পুরো শহর স্তব্ধ হয়ে গেল। রাস্তা রাস্তায় খাকি পুলিশদের, পুলিশ আর কালো পোশাকদের র্যাব সদস্যরা তন্ন তন্ন করে তল্লাশি চালাচ্ছিল। মন্ত্রী আরশের মৃধায় নিজে গাড়ি থেকে নেমে বনানীর একটা ব্যস্ত মোড়ে দাঁড়িয়ে ওয়্যারলেসে কমান্ডে দিচ্ছিলেন। ওনার প্রোটোকলের বডিগার্ডরা চারপাশ ঘিরে রেখেছে। ওনার চুলগুলো বাতাসে উঠছিল। বয়স 50-এর কোঠায় গেলেও দেখতে ঠিক 34 থেকে 35 বছরের পুরুষের মতো ফিটফাট দেখায়। মুখের গম্ভীর ভাবটা এতটা তীব্র ছিল যে কোনো পুলিশ অফিসারে ওনার সামনে গিয়ে কথা বলার সাহস হচ্ছিল না। উনি অস্থির চিত্তে প্রতিটি জোনের আপডেট নিচ্ছিলেন। ওনার ভেতরে সেই গম্ভীর্য, স্ট্রং চরিত্রটি আজ একটা বাচ্চার মতো পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সবাই যেন কাটছিল না। প্রায় 20 মিনিট পর কমান্ডার ইরফাদের ওয়্যারলেস থেকে মেসেজ এলো। স্যার স্যার, গুলশান লেক পার্কের ভেতরে একটি নির্জন করে একটা বাচ্চা মেয়ের সন্ধান পাওয়া গেছে। পরনে নীল জামা, শরীরে কিছুটা অংশে ব্যান্ডেজ। উনি পার্কের একটা বেঞ্চে মুখ গুজে বসে আছেন। আই অ্যাম কামিং। আরশের মৃধা আর এক মুহূর্ত দেরি করলেন না। ওনার গাড়ি তীব্র গতিতে ছুটে চলল গুলশান পার্কের দিকে।
গাড়ি পার্কের গেটে থামতেই আরশের মৃধা প্রোটোকলে তোয়াক্কা না করেই নিজেই দ্রুত পায়ে ভেতরের দিকে হাঁটতে লাগলেন। ওনার পেছনে ওনার সশস্ত্র বডিগার্ডরা দৌড়াচ্ছিল। পার্কের একদম শেষ প্রান্তে একটা পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে থাকা কাঠের বেঞ্চের উপর গুটিসুটি মেরে বসে আছে ছোট্ট অরি। সে তার দুই হাঁটুর মাঝখানে মুখ গুজে অঝরে কাঁদছে। তার সারা শরীর কাঁপছে। চারপাশের পুলিশের সাইরেন আর মানুষের হট্টগোল তাকে আরও বেশি ভীতি করে তুলছে। আরশের মৃধা দূর থেকে মেয়েটিকে দেখতে পেলেন। ওনার বুকের ভেতর যেন একটা বিশাল পাথর নেমে গেল। উনি ওনার পেছনে বডিগার্ডদের হাত উঁচিয়ে থামতে বললেন, তোমরা কেউ সামনে আসবে না, ওইখানে দাঁড়াও। আরশের মৃধা ওনার দীর্ঘ রাজনৈতিক অভিজাত্য আর গাম্ভীর্যকে একপাশে সরিয়ে রেখে অত্যন্ত ধীর পায়ে অরির দিকে এগিয়ে গেলেন। ওনার বুটের মৃদু শব্দ পেয়েও অরি মাথা তুলল না। সে আরও বেশি নিজেকে গুটিয়ে নিল। আরশের মৃধা বেঞ্চের সামনে এসে দাঁড়ালেন। এরপর দেশের কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করা সেই ক্ষমতাধর স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত গম্ভীর আর স্ট্রং প্রকৃতির মানুষটি ধুলোবালি মাখা মাটির ওপর হাঁটু কেটে বসে অরির সামনে। ওনার দামি সাফারি স্যুটের প্যান্ট মাটিতে লেপ্টে গেল, কিন্তু ওনার সেদিকে কোনো খেয়াল নেই। উনি অত্যন্ত কোমল পরম মমতায় গলা আওয়াজে ডাকলেন, আদ্রিজা মা। বাবার মতো সেই পরিচিত গম্ভীর কণ্ঠস্বরটা শুনে অরিত চমকে উঠল। নিজের মুখে হাঁটু থেকে তুলল। তার ফর্সা গাল দুটো চোখের জলে ভিজে লাল হয়ে গেছে। বড় বড় নিষ্পাপ দুটি চোখকে তখনও একরাশ অবুঝ ভয় আর ক্লান্তি। সামনে আরশের মৃধা এভাবে হাঁটু কেটে বসে থাকতে দেখি অরি বোকার মতো চোখ বড় বড় করে চেয়ে রইল। তুমি এখানে কেন এসেছো? অরি কাপা গলায় বলল, অত্যন্ত বোকাশোকা বাচ্চাদের মতো করে। তুমি আমাকে বকতে এসেছো? আমি আমি তোমাদের বাড়িতে যাব না। আমি একটা বোঝা। চাচি বলেছে আমি অলক্ষী। আরশের মৃধার চোখের কোণটা পরকে ভিজে উঠল। উনি অরির সেই ছোট্ট ধুলোমাখা বরফ শীতল হাত দুটো নিজের বিশাল উষ্ণ হাতের মুঠো নিল। ওনার গলার আওয়াজ আর আবেগক্রান্ত হয়ে কাঁপছিল, কিন্তু উনি নিজেকে সামনে নিলেন। মা আদ্রিজা। আরশের মৃধা অত্যন্ত শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জানো প্রবাদ আছে, সবুজ পাতা ঝরে গেলে যেমন বসন্ত থেমে থাকে না, তেমনি মেঘের আড়ালে সূর্য কখনো আলো হারায় না। তোমার জীবনে যে মেঘ এসেছে তা সাময়িক। তুমি কেন বোঝো না? তুমি কোনো অলক্ষী না? অরে বোকার মতো মাথা চুলকে ওনার দিকে চেয়ে রইল। এই কঠিন প্রবাদের অর্থ বোঝার মতো বয়স তার নেই। সে চোখ পিটপিট করে বলল, আমি আমি এত শত বুঝি না। আমি শুধু জানি আমার বাবা মা নেই। যার কেউ নেই তাকে সবাই ফেলে চলে যায়। তোমার ছেলেও তো কালকে আমাকে ফেলে চলে গিয়েছিল। তুমি কেন আমাকে ওই বড় ঘরে নিয়ে গেলে? আমিও তো ওই ঘরে একটা উটকো ঝামেলা। আরশের মৃধা এবার ওনার ভেতরের কান্না চেপে রাখতে পারলেন না। ওনার এক ফোঁটা চোখের জল অরির ছোট হাতের উপর গিয়ে পড়ল। উনি অরির দিকে তাকিয়ে অত্যন্ত ইমোশনাল হয়ে বললেন, মা শোন, তোর এই বাবাটার কিন্তু এই বিশাল পৃথিবীতে কেউ নেই। আমার একটা ছেলে আছে, কিন্তু সে অহংকারে অন্ধ। সে আমার কথা শোনে না। আমার ঘরটা অনেক বড়, কিন্তু সেখানে কোনো আলো নেই, কোনো মমতাকর সুর নেই। আমি কি খুব অপরাধী মা, যে একটা বীর শহীদের সন্তানকে নিজের মেয়ের মতো করে আগলে রাখতে চেয়েছি? তুমি যদি আমাকে ফেলে এভাবে চলে যাও, তবে এই বুড়ো বাপটা কার জন্য বেঁচে থাকবে বলো? অরি স্তব্ধ হয়ে গেল। ওনার মুখে বাবা শব্দটা শুনে ওনার চোখে জল দেখে অরির ভেতরে সেই ভীতু অবুঝ মনটা এক অদ্ভুত তীব্র আবেগে কেঁপে উঠল। উনি দেশের এত বড় মন্ত্রী, অথচ উনি অরির সামনে বসে কাঁদছেন, ওনাকে নিজের বাবা বলে পরিচয় দিচ্ছেন। আমার মেয়ে হবে আদ্রিজা? তুমি সত্যি আমার বাবা হবে? অরে অত্যন্ত অবুঝ শিশুর মতো নিষ্পাপ গলায় জিজ্ঞাসা করলো, তুমি আমাকে চাচির মতো মারবে না তো? আমাকে পড়াশোনা করতে দেবে? আমার বাবা যে বলেছিল আমাকে ডাক্তার হতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ। আরশের মৃধা পরম আবেগে অরিকে টেনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি তোমায় কথা দিচ্ছি মা, আরশের মৃধার জীবন দশায় তোমার গায়ে কেউ একটা আঁচড়ও দিতে পারবে না। তুমি পড়াশোনা করবে, তুমি দেশের সবচেয়ে বড় ডাক্তার হবে। তোমার বাবার শেষ ইচ্ছে আমি আমার নিজের রক্ত দিয়ে হলেও পূরণ করব। বুকে সেই চিরচেনা উষ্ণতা, বাবার মতো সেই নিরাপদ ঘ্রাণ পেয়ে ওরি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আরশের মৃধার সাফারি স্যুটটা তার ছোট ছোট হাত দুটো দিয়ে খপ করে শক্ত করে চেপে ধরল। ওনার চওড়া বুকে মুখ গুজে অরি কেঁদে উঠল।
বাবা, ও বাবা, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি আমাকে তোমার কাছে রেখে দাও। পার্কের নির্জন কোণে কুয়াশা আর রোদের আলোর ছায়ার মাঝে একজন অত্যন্ত শক্ত মনের গম্ভীর রাজনীতিবিদ একটা অনাথ অবুঝ বালিকাকে নিজের মেয়ের পরিচয় আপন করে নিল। উপস্থিত সিকিউরিটি ফোর্সের প্রত্যেকটি মন্ত্রী এই আবেগঘন মানবিক রূপ দেখে চোখে জল ধরে রাখতে পারল না। আরশের মৃধা অরিকে আলতো করে নিজের কোলে তুলে নিলেন। অরি তখন ক্লান্তিতে ওনার বুকে চোখ মুখ গুজে ফেলেছে, যেন সে তার হারিয়ে যাওয়া বাবাকে এই মানুষটার মধ্যে ফিরে পেয়েছেন। আরশের মৃধা অরিকে কোলে নিয়ে রওনা দিয়েছে গাড়ির দিকে। মনে মনে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে শুরু হলো আদ্রিজের এক নতুন জীবন আর আরশের মৃধার এক নতুন মলয়। ঢাকা শহরের বুক চিরে পিচঢালা রাস্তায় রাজপথ ধরে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইরেন বাজানো কনভয়টি এগিয়ে যাচ্ছিল, তখন ট্রাফিকের প্রতিটি মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা স্যালুট পজিশনে দাঁড়িয়েছিল। বসন্তের শেষ বিকেলে হাওয়া তপ্ত হাওয়াতে লাগছিল কালো রঙের গাড়ির গ্লাস। 5টা বছর কেটে গেছে। এই 5টি বছরে বাংলাদেশ রাজনীতি এবং ক্ষমতা সমীকরণে অনেক বড় বড় পরিবর্তন এসেছে, কিন্তু একটি জায়গায় কোনো পরিবর্তন আসেনি। সেটি হলো আরশের মৃধার ইস্পাত কঠিন ব্যক্তিত্ব এবং দেশের শাসন ব্যবস্থার তার অমোঘ নিয়ন্ত্রণ। আজকের দিনটি বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা। সদ্য সমাপ্ত রাজনীতি সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে চতুর্থবারের মতো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ পাঠ করবেন আরশের মৃধা। 95 বছর বয়সে, এখানে 55 বছর আছে, 55 বছর বয়সে পদার্পণ করলেও ওনার শারীরিক গঠন, ধারালো চোয়াল আর চোখের মণিতে থাকা সেই তীক্ষ্ণ অভিজাত্য এখনও যে কোনো তরুণকে হার মানতে বাধ্য। ওনার ঘন কালো চুলে এখন হালকা রূপালি আভা দেখা দিচ্ছিল, যা ওনার ব্যক্তিত্বে যোগ করেছে এক রাজকীয় গাম্ভীর্য। ওনার এই লুক এবং অসম্ভব সুন্দর পুরুষালী মানে হ্যান্ডসাম অ্যাপিয়ারেন্সের কারণে রাজনীতি থেকে শুরু করে সুশীল সমাজ সবখানেই ওনার এক আলাদা মুগ্ধতা রয়েছে। উনি কথা বলেন মেপে, ওনার গম্ভীর কণ্ঠস্বরের প্রতিটি শব্দই যে কোনো পরিস্থিতি শান্ত বা উত্তল করার জন্য যথেষ্ট। ওনার রাগ যেমন ভয়ঙ্কর, ওনার নীরবতা তার চেয়ে বেশি বিপজ্জনক। আজ নতুন সদস্যদের প্রথম অধিবেশন, প্রথমে পার্লামেন্ট। আরশের মৃধার পরনে আজ ওনার সিগনেচারের কালো রঙের বলদ গলা যোধপুরি স্যুট, যা ওনার সুঠম ও দীর্ঘ দেহকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। গাড়ির পেছনে সিটে বসে উনি কিছু জরুরি ফাইলের ওপর চোখ বোলাচ্ছিল। ওনার পাশে বসা ওনার বিশ্বস্ত সিকিউরিটি ইনচার্জ কমান্ডার ইরফাত অত্যন্ত সতর্ক চোখে বাইরের দিকে নজর রাখছিল। ঠিক একই সময় জাতীয় সংসদ ভবনের ভিপিআই গেটের সামনে এসে থামলো একটি নতুন বিলাসবহুল গাড়ি। গাড়ি থেকে যিনি নেমে এলেন তাকে দেখে উপস্থিত মিডিয়া এবং তরুণ সংসদেরা এক অন্যদের মধ্যে গুঞ্জন শুরু করলো। তিনি আর কেউ নন, মৃধা আবরার শারীফ। বয়স এখন 32। 27 বছর বয়সে যে ক্ষোভ আর উদ্ধত্ত নিয়ে সে বাবার বাড়ি এবং ঢাকার রাজনীতিকের একলা চলার সিদ্ধান্ত নিয়েছিল, বিগত 5 বছরে সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। গত নির্বাচনে এসে সম্পূর্ণ নিজের মেধা, আধুনিক শিক্ষাগত যোগ্যতা আর প্রজন্ম উৎকণ্ঠ সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। সেবার ওকে ওর বাবা আরশের মৃধা বিন্দু পরিমাণও সাহায্য করেনি। ওনার ক্ষমতায় কোনো ছায়াও শারীমকে ছুঁতে দেয়নি। ফলে গত ক্যাবিনেটে শারীমের মন্ত্রী হওয়ার স্বপ্নটা অধরায় রয়ে গিয়েছিল। কিন্তু শারীমের দমে পাওয়া পাত্র নয়। সে গত 5টি বছর নিজের নির্বাচনী এলাকায় এমন আধুনিক এবং দুর্নীতিমুক্ত রাজনৈতিক কাঠামো তৈরি করেছে। এবার দল তাকে আর উপেক্ষা করতে পারেনি। এবার সে বিপুল ব্যবধানে জিতে গিয়েছিল, ক্যাবিনেটে নিজেদের জায়গা পাকা করছে। আছে দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে এই পার্লামেন্টে পা রেখেছে। বাবার মতো শারীমের চেহারাতেও সেই বংশগত তীব্র ধারালো রাজনৈতিক অভিজাত। জিম ফিট সুঠাম শরীর, নিখুঁতভাবে ট্রিম করা দাড়ি আর চোখের দামি ব্র্যান্ডের সানগ্লাস, সব মিলিয়ে শারীমকে এদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে হ্যান্ডসাম এবং কাঙ্ক্ষিত পুরুষ হিসেবে গণ্য করা হয়েছে। এই স্বভাবটাও বাবার মতোই, প্রচণ্ড গম্ভীর, রাগী এবং প্রয়োজনের বাইরে একটা শব্দ উচ্চারণ করে না। সংসদ ভবনের প্রধান লবিতে যখন নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা একে অপরকে সাথে কুশল বিনিময় করছিল, ঠিক তখনই চারপাশের পরিবেশে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লবির এক প্রান্ত থেকে হেঁটে আসছিল স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধা, আর অন্য এক প্রান্ত থেকে হেঁটে আসছিল নবনিযুক্ত প্রধানমন্ত্রী আবরার সিকদার শারীম। পিতৃপুত্রের এই মুখোমুখি দেখা হওয়ায় যেন লবির ভেতরে বাতাসের তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে গিয়েছিল। উপস্থিত সাংবাদিক এবং
অত্যন্ত মন্দিরা উপস্থিত সাংবাদিক এবং অন্যান্য মন্ত্রীরা আর চোখে ওনাদের দিকে তাকাচ্ছিল। 5 বছর পর বাবার ছেলের আজ স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা সর্বোচ্চ আন্দোলনে সম মর্যাদায় এসে দাঁড়িয়েছে। দুই চোখ জোড়ায় একে অপরের দিকে তাকিয়ে নিস্তব্ধ হলো। আরশের মৃধার চোখে ছিল এক গম্ভীর অনুচ্চারিত গর্ব, কিন্তু মুখটা ছিল সম্পূর্ণ ভাবলেশীন এবং গম্ভীর্য। অন্যদিকে শারীমের চোখে ছিল নিজের ক্ষমতায় বাবার সমকক্ষ হওয়ার এক তীব্র অহংকার এবং জেদ। তারা একে অপরের একদম কাছাকাছি এসে দাঁড়ালো, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, কোনো আনুষ্ঠানিক কুশল বিনিময় নেই, কোনো সালাম বা আলিঙ্গন নেই। দুজনে ইচ্ছে করে চুপ রইল, যেন ওনাদের ভেতরের এক দীর্ঘস্থায়ী নীরব যুদ্ধটা এখন 1 ইঞ্চি পিছু ছাড়েনি। আরশের মৃধা অত্যন্ত ধীর পায়ে শারীমের পাশ কাটে সামনে গিয়ে গেল, আর শারীম অত্যন্ত দৃঢ় পদক্ষেপে নিজের হলের দিকে চলে গেল। দুই সিংহের এই নীরব নীরবতা বুঝিয়ে দিল, ক্ষমতার মাঠে ওনারা কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি নন। সংসদের প্রথম অধিবেশন শেষ করে আরশের মৃধা নিবাসে ফিরে এলেন। তখন ঘড়িতে প্রায় 8:30। প্রোটোকলের বাড়িগুলো বাইরে রেখে উনি যখন ভেতরে ড্রয়িং রুমে ঢুকলেন, ওনার মুখে সেই কঠিন গাম্ভীর্যটা কিছুটাই সিদ্ধ হলো। বিগত 5টি বছর ধরে মৃধা নিবাসের ভেতরে অন্ধকার পুরোপুরি কেটে গেছে শুধু একটি মানুষের উপস্থিতিতে, সেটা হলো অরি। 13 বছরের সেই ভীতু মেয়েটি আজ 18 বছরের এক ডানাকাটা পরিতে পরিণত হয়েছে। অরি এখন দেখতে যতটা স্নিগ্ধ, অনন্য সুন্দর, তার লাইফস্টাইল এবং চলাফেরা ঠিক ততটাই মডার্ন এবং স্মার্ট। আরশের মৃধা অরিকে দেশের অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করিয়েছে। এখন সে কলেজে পড়ে, সামনেই অরির এইচএসসি পরীক্ষা। মেয়েটা পড়াশোনা নিয়ে এখন প্রচণ্ড ব্যস্ত, সারাদিন বইয়ের পাতায় মুখ গুজে বসে থাকে। এখানে আসার পর অরির একমাত্র খুব ভালো ফ্রেন্ড হয়েছে মেয়েটার নাম জেবা। অরির সঙ্গে একই স্কুলে শেষ করে এখন কলেজে পড়ছে। দুজনের টার্গেট মেডিকেলে পড়া। অরির পরনে একটা ডিজাইন অফ হোয়াইটের রঙের কুর্তি আর ব্লু ডেনিম জিন্স, চুলে একটা ক্যাজুয়াল পনিটেল করা, চোখে রিডিং গ্লাস। সে ড্রয়িং রুমের সোফায় বসে ল্যাপটপে তার অ্যাসাইনমেন্ট চেক করছিল। আরশের মৃধাকে ঢুকতে দেখেই অরির ল্যাপটপ পাশে রেখে সোজা হয়ে দাঁড়ালো। বাবার মুখোমুখি হয়ে অরি ওনার যোধপুরি স্যুটের দিকে তাকিয়ে একটু হাসলো। অরি এখন আর সেই আগের মতো বোকা বোকা আচরণ করে না, তবে আরশের মৃধার সামনে অরি এখনো সেই ছোট্ট আদুরে মেয়েটা। আজকে দিন কেমন কাটলো বাবা? টিভিতে আজকে সংসদ পার্লামেন্টে তোমাকে দেখেছি, অরি স্বাভাবিক গলায় বলল। ভালো, ছোট্ট করে উত্তর দিলেন আরশের মৃধা। এরপর সোফায় বসতে বসতে ওনার চশমাটা খুলে টেবিলের উপর রাখলেন। ওনার ক্লান্ত মুখে এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। টিভি দেখার সময় পাচ্ছ কোথায়? সামনে পরীক্ষা না তোমার? পড়াশোনা কি খবর? পড়াশোনা একদম ট্রাঙ্কে আছে বাবা, এটা নিয়ে আমাকে একদম ভাবতে হবে না। বলতে বলতে অরি ওর ব্যাগ থেকে কিছু ফাইলপত্র বের করতে গেল। কিছু ফাইলগুলো টান দিতেই অরির কলেজের একটা ভারী খাতা থেকে টুপ করে কয়েকটা রঙিন খাম মেঝেতে পড়ে গেল। আরশের মৃধা ভ্রুকুচকে মেঝেতে পড়া খামগুলোর দিকে তাকালেন। অরির খামগুলো তুলে একটা বাঁকা হাসি দিল। সে খামগুলো বাবার সামনে টেবিলের উপর রেখে ধরল। এগুলো কি আদ্রিজা? আরশের মৃধার গম্ভীর গলা। এগুলো কি তুমি সত্যি জানো না বাবা? অরি টেবিলের উপরে বসে পা দোলাতে দোলাতে বলল, আজকে কলেজে কমন রুমে আমার ব্যাগের চেনটা একটু খোয়া ছিল। বাসায় এসে ব্যাগ খুলতে দেখি এই 5টা প্রেমপত্র, এটার ভেতরে গোজা। আর এগুলো ঠিক আমার জন্য আসেনি, এগুলো এসেছে দেশের মোস্ট হ্যান্ডসাম স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধার জন্য। আমার ক্লাসের মেয়েটারও তো তোমার ডাই হার্ড ফ্যান, এরাও লুকিয়ে চুরি আমার ব্যাগে এসব ঢুকিয়ে দেয়। আরশের মৃধা এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন, তবে ওনার গাম্ভীর্য মুখাভাব উনি শক্ত রাখলেন। উনি খামোখার দিকে না তাকিয়ে বললেন, পাতো জিনিস, ওসব ডাস্টবিনে ফেলে দাও। ফেলবে কেন? একটাকে তো আমার কবিতা লেখা আছে দেখলাম। অরি বাবাকে খাবারের জন্য একটু মজা করে বলল, 55 বছর বয়সে তোমার এই স্ক্র্যাচ ভ্যালু থাকলে তো আমার পজিশন ডেঞ্জারাস বাবা। কলেজে কোনো ছেলে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না তোমার এই খাকি পাওয়ার ভয়ে। আর এদিকে আমার ফ্রেন্ডরা আমার সৎমা হওয়ার অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। আদ্রিজা, লিমিট পাঠ করছো কিন্তু। আরশিয়ান মৃধা এবার একটু রেগে ধমক দিলেন, কিন্তু ওনার চোখের কোণে হাসি রেখে স্পষ্ট ছিল। উনি মনে মনে জানেন, এই মেয়েটা যদি ওনার জীবনে না আসতো তবে ওনার একাকিত্ব ওনাকে গ্রাস করে ফেলতো। অরি খুব নরমভাবেই ওনার সাথে খুনসুটি করে।
যার কারণে আর্শিমিতার ভেতরে সেই কঠিন ভয়ানক পুরুষটা আর এসে একদমও সরাসরি একজন বাবা হয়ে যায়। অরি খামগুলো নিয়ে এসে ডাস্টবিনের নিচে চলে গেল। সে তার পড়াশোনা আর লাইফস্টাইল নিয়ে বেশ সচেতন। কলেজে অরি তার পরের ক্লাসের টপার, রূপে গুড়ি অনন্যা হওয়ায় কলেজের প্রায় সব ছেলে ওর জন্য পাগল। অরি এই সরাসরি খোলামেলা রূপে একটু ছেলেদের বুকে স্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হয়, কিন্তু কারো এতটুকু সাহস নেই যে অরিকে গিয়ে একটা প্রেম প্রস্তাব দেবে, ওনার সামনে বা দাঁড়িয়ে কথা বলবে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসিয়াল প্রোটোকল আর্টসের মিধার সে ভয়ঙ্কর পাওয়ারের কথা ভুলতে পারবে এই শহরের কে? ওনার মেয়ের দিকে বাঁকা চোখে তাকালে সে পরক্ষণে নিস্তেজ অস্বস্তিতে খুঁজে পড়বে। এই ভয়টা সবার মনে গেঁথে আছে। তবে অরি এসবে একদম মাথা ঘামায় না। সে খুব সাধারণভাবেই নিজের জীবন পান করে। সে একজন লক্ষ্য পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করছে। তাকে খুব ভালো করে রেজাল্ট করে একটা ভালো মেডিকেল কলেজে ভর্তি করে দেবে। একজন আদর্শবান বাবা হতে হলে চলাফেরার আড়ালে অরি আর কখনো সেই ভেতরের শান্ত অনুভুক্ত মেয়েটাকে রয়ে যাবে না। রাতের টেবিলে আরশের মৃধা তার মুখোমুখি বসেছে। টেবিলে নানা পদে সাজানো থাকলেও পরিবেশনটা ছিল বেশ শান্ত। আজকে সংসদে শালিমের সাথে দেখা হয়েছিল। আরশের মৃধা তখনই হঠাৎ করেই খুব স্বাভাবিক এবং গভীর গলায় কথাটা পড়লেন। 5 বছর উনি কখনো শালিমের মুখে কথা শুনেননি, কিন্তু আজ ওনার কণ্ঠে একরকম অন্য গাম্ভীর্য ছিল। অরি ভাতের চামচটা হাতে নিয়ে একটু থামলো। 5 বছর আগে যখন সে বর তাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছিল, তার প্রতি অরির কোনো রকমের রাগ ক্ষোভ ছিল না। এখন সে অত্যন্ত প্রাপ্তবয়স্ক, যে বোঝে না সেরকম অসময় বিয়েটা শালিমের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। উনি তো এবার শিক্ষামন্ত্রী হয়েছেন বাবা, টিভিতে দেখলাম। ওনার নির্বাচনী এলাকায় মানুষ ওনাকে খুব পছন্দ করে। অলি প্লেটে খাবার নিতে নিতে খুব ক্যাজুয়ালিটি নিয়ে বলল, হ্যাঁ, নিজের যোগ্যতায় এসেছ। অরির মৃদু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি ওকে কোনো সাহায্য করিনি। ভেবেছিলাম তোমার জেদের কাছে হয়ে যাবে, কিন্তু মৃধা পরিবারের রক্ত নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়। তাহলে ওনার সাথে কথা বললে না কেন বাবা? কত বছর তোমরা একে অপরের সঙ্গে কথা বলে না বলে নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা মেটানোর চেষ্টা করবে? না পারে তো ক্ষমতার লড়াই করতে হবে। ঘরের ভেতরে তো উনি তোমার ছেলে। অরি নিজে চিন্তা ভাবনা থেকে বলল। আর সীমিতা ওনার গভীর চোখ মুদুটো তুলে ওর দিকে তাকালো। তাহলে ওনার মুখে সেই চিরচেনা কঠোরতা ফিরে এলো। কিছু কিছু যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত বিড়বিড় করতে চায় সে। আদ্রি চা শাড়ি ততক্ষণ না বুঝেও সে ক্ষমতা চেয়ে ভয়ঙ্কর সম্পর্ক করে অত্যন্ত বড়, ততক্ষণে আরশির মিতা তার সামনে মাথা নোয়াবে। অরি আর একটা কথা বলো না। ও জানে বাবা আর সে ভয়ঙ্কর তথাকথিত স্বামীর জেদ একদমই করবে না। প্রয়োজনের প্রচণ্ড রাগ এবং নিজের সিদ্ধান্তে অটল। এই দুই সিংহের মাঝখানে লড়াই। অরি নিজেকে খুব অসহায় দায়িত্ববান মনে করে। তার হাতে খাবারের শেষ নিজের ঘরের দিকে রওনা হলো। জানালার বাইরে তখন আকাশের এক ফালি চাঁদ উঠেছে। অরিওর পড়াশোনার টেবিলের সামনে গিয়ে বসে। সামনে এইচএসসি পরীক্ষা। এখন ওকে সব কিছু ছেড়ে আগে পড়াশোনায় মন দিতে হবে। অরিওর চুলে একটা খোপা করে পলিটিন করে নিল। 5 বছর আগে সে প্রত্যন্ত গ্রামে হতে চায়নি অরি, আর আজকে সেই অবিশ্বাসী অরির মাঝে আকাশ পাতাল তফাৎ। কিন্তু জীবনের এক কোণে থাকা সেই অসম বিয়ের সুতোটাই আজ যেন ছিঁড়ে যাচ্ছিল। জানলার বাইরে তখন আকাশে এক ফালি চাঁদ উঠেছে। অরি ওর পড়ার টেবিলের সামনে গিয়ে বসলো। সামনে এইচএসসি পরীক্ষা। এখন থেকে সব কিছু ঝড়ে আগে পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। অরির চুল একটা খোপা করে পেনটা হাতে নিল। 5 বছর আগে সেই প্রত্যন্ত গ্রামের অত্যাচারী অরি আর আজকের এই আত্মবিশ্বাসী অরির মাঝে আকাশ পাতালে তফাৎ। কিন্তু জীবনের এক কোণে থাকা সেই অসীম বিয়ের সুতোটা যে এখনও কোথাও একটা জড়িয়ে আছে, তা সে নিজে অস্বীকার করতে পারে না। রাত তখন পড়ে 12টা। মৃধা নিবাসের 3 তলায় সুবেষ্টিত লাইব্রেরির কাম স্টাডি রুমে নিঝুম নিস্তব্ধতা। কেমিস্ট্রি আর বায়োলজির প্র্যাকটিক্যাল খাতায় পাতা উল্টানোর মৃদু খসখস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। টেবিল ল্যাম্পের মায়াবী হলদেটে আলো এসে পড়েছে অরির ডানা কাটা পরীর মতো মুখে। বিগত 5 বছরে অরির রূপ যেন কোনো দক্ষ শিল্পীর তুলির শেষ আঁচড়ের মতো নিখুঁত আর আত্মমর্যাদা সম্পূর্ণ হয়ে গড়ে উঠেছে। অরি ত্বক দুগ্ধ শুদ্ধ, যাতে
এক স্বাভাবিক গোলাপি আভা খেলা করে। সবচেয়ে আকর্ষণীয় হলো অরির সিল্কি বাদামি চুলগুলো, যা পিঠ সমান লম্বা, খুব বেশি না আবার খুব ছোটও না। ল্যাম্পের আলোয় সে বাদামি চুলে এক সোনালি দুটি চিকমিক করছে। চোখের রিডিং গ্লাস পরা অবস্থাতেও ওর দীর্ঘ চোখের পাপড়ি আর গম্ভীর চোখের মণি যে কাউকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে অরি নিজের এই মারাত্মক রূপ নিয়ে বিন্দুমাত্র সচেতন নয়। সে খুব স্বাভাবিক ভাবেই নিজের মতো চলছে। ঠিক তখনই পয়ার টেবিলের ওপরে রাখা আইফোনটি তীব্র শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাদামণি জেবা, অরের বেস্ট ফ্রেন্ড, একই সাথে ওই জীবনের সবচেয়ে বড় বিনোদন এবং যন্ত্রণার নাম। অরের গ্লাসটা কপালে তুলে ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জেবার আর্তনাদ শোনা গেল। অরি রে, তুই জলদি আয়, চরম এমার্জেন্সি। আমি তোর বাড়ির পেছনে গেটে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি, 1 সেকেন্ডও দেরি করিস না, না হলে লস হয়ে যাবে। কি হয়েছে বাদামণি, বলবি তো? এই মাঝরাতে কিসের এমার্জেন্সি? অরি শান্ত টোনে জিজ্ঞাসা করলো। ফোনে বলা যাবে না, তুই জাস্ট নিচে আয়। তোর বাবার সিকিউরিটি গার্ডদের আমি অলরেডি ম্যানেজ করেছি। ওরা ভাবছে আমরা কম্বাইন্ড স্টাডি করব, জলদি আয়। কট করে ফোনটা কেটে গেল। অরি কিছুটা ঘাবড়ে গেল। জেবা মেয়েটা এমনিতে ভীষণ হাইপার এবং ছটফটে, কোনো বিপদে পড়লো নাকি। অরি আর সময় নষ্ট না করে টেবিল থেকে উঠে নিজের অফ হোয়াইট কুর্তির ওপর একটা ব্ল্যাক ডার্ক রঙের লং স্ক্লাগ গলিয়ে নিল, পায়ে পড়ে নিল মেটালিক সাইডলাস। আয়নার একবার নিজের মারাত্মক সুন্দর মুখটা দেখিয়ে নিয়ে খুব সাবধানে বিড়ালের মতো পা ঠেলে সিঁড়িতে নিচে নেমে এলো। আরশের মৃধা তখন নিজের স্টাডি রুমে দেশের এক অতি গোপনীয় সিকিউরিটি ফাইল চেক করছিলেন, তাই ওনার এদিকে করিডোরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। পেছনের মালিদের গেট, সেই পেছনের গেট থেকে বেরিয়ে হলো অরি। একটা ল্যাভেন্ডার রঙের হ্যারিয়ার গাড়ির স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার সিটে সানগ্লাস মাথায় তুলে বসে আছে জেবা। অরি গাড়ির ফ্রন্ট সিটে বসতেই জেবা গাড়ির টান দিয়ে গতি ছেড়ে দিল। অরি ভ্রুকুচকে বলল, এবার বলবি কি হয়েছে? কার অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি কারো ব্রেকআপ? জেবা একগাল হেসে গাড়ির মিউজিক সিস্টেমের ভলিউম বাড়িয়ে দিয়ে বলল, আরে দূর, কারো কিছু হয়নি। আসলে হয়েছেটা কি, মাঝরাতে না আমার ফেসবুক স্ক্রল করতে করতে একটা ফুচকার রিলস আসলো। ওই যে তেজগাঁওয়ের ঝাল ভাপুর ফুচকাওয়ালা আছে না, ও নাকি মাঝরাত পর্যন্ত স্পেশাল নাগা ফুচকা বানায়। ব্যাস, আমার ভেতরে ফুচকার আত্মা জেগে উঠলো। তোকে ছাড়া তো একা একা ভণ্ডামি করে খাওয়া যাবে না, তাই তোকে এমার্জেন্সি নাম করে তুলে নিয়ে আসলাম। হাউ ইজ দ্য সারপ্রাইজ দোস্ত? কথা শোনা মাত্রই অরির ফর্সা মুখটা রাগে লাল হয়ে উঠল। সে জেবার দিকে ঘুরে বলল এবং ভনিতা না করে জেবার পিঠে আর কাঁধে পরপর কয়েকটা ধীরিম ধারাম করে জোরে জোরে কিল বসিয়ে দিল। আউচ, উফ, অরি মারিস না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো। জেবা চিৎকার করে উঠল। তোর ফুচকার জোগাড়ে কে বলেছে এই মাঝরাতে মিথ্যে বলে আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসলি? সাহস কত তোর? তোকে তো আজ আমি কেমিস্ট্রি ল্যাবে ডুবিয়ে অ্যাসিড দিয়ে ধুয়ে দেবো। অরির আগে ফুসতে ফুসতে বলল, আরে রাগিস কেন, মাঝরাতে শহর দেখার একটা আলাদা মজা আছে না। চল, আজ মন ভরে ফুচকা খাবো আর পুরো শহর করবো। জেবা হেসে বলল। তেজগাঁওয়ের সেই নির্দিষ্ট স্পটটিতে যখন ওরা পৌঁছালো তখন সেখানে আরও কিছু মাঝরাতের ভবঘুরে বাইকার আর তরুণ তরুণীদের ভিড়। অরে গাড়ি থেকে নামতেই চারপাশে কয়েকটা ছেলের চণ্ডীপাঠ বন্ধ হয়ে গেল। রাত 12টায় একটা মারাত্মক সুন্দর মেয়ে এখানে এসেছে, তা হয়তো তাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু অরি সেসবে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে জেবার সাথে ফুচকার প্লেট নিয়ে বসলো। ফুচকা মুখে দিয়ে জেবার চোখ বন্ধ করে নিল। উফ, দিস ইজ হ্যাভেন। আচ্ছা অরি, একটা কথা জিজ্ঞেস করবো, মাইন্ড করবি না তো? তোর লজিকলেস মার্কা কথা আমি এমনিতেও মাইন্ড করি না, বল। অরে ফুচকা চিবাতে চিবাতেই বলল। জেবা ফুচকার টকটা চামচ দিয়ে নাড়তে নাড়তে একটু হঠাৎ বলল, তোর বাবা মানে স্বরাষ্ট্রমন্ত্রী আরশের মৃধা, ওনার পার্সোনাল লাইফ নিয়ে তুই কখনো কিছু ভাবিস না রে? আই মিন, ওনার বয়স 55 হলেও ওনার সেই গ্ল্যামার আর রূপ আর পার্সোনালিটি, ওনার কি এই দীর্ঘ জীবনে ওনার পাশে কোনো স্পেশাল কাউকে প্রয়োজন হয়নি? তোর মায়ের তো এখন আর এই দুনিয়াতেই নেই, তাহলে অন্য কেউ? অরে জেবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জেবারের সাধারণ খুব বাচাল হলেও আরশের মৃধাকে নিয়ে ওর কৌতূহলটা একটু অন্যরকম শোনালো। অরে নিজের গ্লাসটা ঠিক করে বলল,
বাবা লাইফে ওনার দেশ, ওনার পলিটিক্স ছাড়া আর কিছু নিয়ে ভাবার সময় নেই। উনি মায়ের জায়গাটা অন্য কাউকে বসাতে চান না। মাকে খুব ভালোবাসতো বাবা, প্রেমের বিয়ে ছিল ওনাদের। খুব অল্প বয়সে ওনারা পালিয়ে বিয়ে করে। তবে বাবার ভাগ্যটা হয়তো মায়ের যাত্রাটা বেশি দিন ছিল না। তবুও উনি মায়ের সঙ্গে থাকা সাময়িক সেই স্মৃতিকেই বাকি জীবনটা কাটাতে চায়। তুই হঠাৎ বাবাকে নিয়ে এত ইন্টারেস্টেড কেন? জেবা হঠাৎ করে নিজের চোখের চাউনিটা লুকাতে চাইল। সে চামচ ঠিক করে ফুচকা ভাঙতে ভাঙতে একটু হেসে বলল, আরে এমনি, ওনার মতো একজন পাওয়ারফুল আর হ্যান্ডসাম পুরুষকে নিয়ে পুরো দেশের মেয়েরাই মনে ধোঁয়াশা থাকে। আমারও জাস্ট কৌতূহলী ছিল। জেবারের কথার পেছনে যে অন্য কোনো হিসাব বা গভীর কোনো চিন্তা লুকিয়ে রয়েছে সেটা ওরই বুঝল। তাই ওরই সেসবে আর বেশি মাথা ঘামালো না। দুই বান্ধবী এরপর আরও কিছুক্ষণ নিজ রাস্তায় গাড়ি চালিয়ে চরম এনজয় ও হাসাহাসি করতে করতে সময় কাটাতে লাগলো। ধানমন্ডি নিরিবিলি এক গাছপালা ঘেরা লেকের ধারে রাস্তায় দাঁড়িয়ে একটি কালো রঙের গাড়ি। গাড়ির হেডলাইট নেভানো, শুধু ভেতরের হালকা ড্যাশবোর্ডের লাইটের আলোয় বসেছিল নতুন শিক্ষামন্ত্রী মৃধা আবরার শারিম। ওর পরনে তখন সাদা শার্টের ওপর কালো ব্লেজার, টাইটা কিছুটা আলগা। ওই সেই চিরচেনা গম্ভীর লোকটা রাতের অন্ধকারে আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছিল। দেখে বোঝা যাচ্ছে কারো চোখে এখানে অপেক্ষা করছে সে। শারিমকে ওর ফ্রেন্ড নমি হঠাৎ করে কল করে খুব জরুরি কথা বলে এই নিরিবিলি জায়গায় ডেকে এনেছে। নমি এমনিতে খুব ভালো ফ্রেন্ড শারিমের। ওদের বন্ধু মহলে নমি হচ্ছে একমাত্র মেয়ে যে কিনা সবার মধ্যে ভুল বোঝাবুঝি হলে সবার আগে এসে সবকিছু মিটামিট করে দেয়। ফ্রেন্ড সার্কেল নমি একমাত্র মেয়ে হওয়াতে ওকে সবাই বেশ মান্য করেই চলে। তবে ইদানিং ওর আচরণে এক অদ্ভুত অস্বাভাবিকতা লক্ষ্য করছিল সারি। ঠিক তখনই বাইরে মেঘের ডাক শোনা যায়। বসন্তের শেষ রাতের আকাশটা ভেঙে হঠাৎ করে এই নীলচে আলোয় বিদ্যুৎ চমকে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করলো। গাড়ির গ্লাসে বৃষ্টির জল ঝিমঝিমি আছড়ে পড়ছিল। সারিম জানলার কাছটা সামান্য নামিয়ে একটা সিগারেট ধরালো। ওর নিখুঁত ট্রিম করা দাড়িতে ড্যাশবোর্ডের আলো পড়ে ওকে মারাত্মক হ্যান্ডসাম দেখাচ্ছিল। গাড়ির বাইরে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে থাকা নমি অবশেষে গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকলো। ওর পরনে একটা দামি জর্জেট শাড়ি, পুরো শরীর বৃষ্টিতে ভেজা। কিরকম জরুরি কথা বলি মাঝরাতে এই বৃষ্টির মতো তোকে আমাকে এখানে নিয়ে আসতে হয়েছে? ফোনেও তো বলা যেত, পরশু তো তোর বিয়ে। শারিম অত্যন্ত গম্ভীর এবং কর্কশ গলায় বলল। নমি নিজের ভেজা চুলগুলো একপাশে সরিয়ে শারিমের দিকে তাকালো। ওর চোখে তখন এক উন্মাদনা। সে শারিমের এক হাত খপ করে ধরে বলল, শারিম, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি, সেটা হলি তুই। আমি শুধু তোকে ভালোবাসি। বিগত 4 বছর ধরে আমি এই ফিলিংসটা নিজের বুকে চেপে রেখেছি, কিন্তু পরশু আমার বিয়ে হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। প্লিজ শারিম, আমাকে এক্সপেক্ট কর। আমি জানি তোর লাইফে কোনো মেয়ে নেই। শারিম নিজের হাতটা এক ঝটকায় নমের মোটর থেকে শক্ত করে খুলে নিল। ওর ধারালো চোয়াল শক্ত হয়ে এলো। চোখের মণিতে রাগ ফুটে উঠল। সে সিগারেটের ধোঁয়াটা নমের মুখের উপর ছেড়ে অত্যন্ত ঠান্ডা কিন্তু বেপরোয়া গলায় বলল, নমি, তুই তোর লিমিট ক্রস করছিস। আমার মনে তোর জন্য ফ্রেন্ডশিপ ছাড়া আর কোনো ফিলিংস নেই, আর কোনোদিনও হবেও না। সো এই ফালতু পাগলামি বন্ধ করে পরশু শান্তিমতো বিয়েটা করে নে, যা। কেন সারিম, আমার মাঝে কি কম আছে? তোর কি কোনো মন নেই? তুই কেন আমার ভালোবাসা বুঝিস না? নমি আর আর্গুমেন্ট করতে শুরু করলো। ওর গলা চড়তে লাগলো। সারিম ওর এই আর্গুমেন্ট একদম সহ্য করতে পারছিল না। ওর বদমেজে তার চট করে চলে গেল। সে কড়কড় গলায় বলল, মনে আছে কি নেই তা দেখা দায়িত্ব তোর না। আমি সাফ সাফ বলে দিচ্ছি, আই ডোন্ট কেয়ার। তুই এখন গাড়ি থেকে নেমে যা। নমি এবার চরম পাগলামি শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলল, রিজেক্ট করার কারণটা কি বল প্লিজ শারিম, এমনটা করিস না। আমি তোকে না পেলে মরে যাব। শারিম মনে মনে বিদ্রুপের হাসি আসলো। শারিমের বন্ধু মহলের কেউ সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা জানে না, কারণ সারিম এটাকে নিজের অত্যন্ত কঠোরভাবে গোপন করেছে। যে বিয়ে নিজ মন প্রাণে মানে না, সে এই বিয়ের ওপর জোর চাপাতেও চাইছিল না। সে বাল্যবিবাহের পরিচয় নিয়ে সমাজকে নাটক দেখানোর কোনো মানেই শারিমের মনে নেই। ওর কাছে এই 13 বছরের পিচ্চি মেয়েটা ওর জীবনের সবচেয়ে বড় ব্ল্যাক স্পট, যার মুখেও কোনো দেখতে চায় না সে। নমি হঠাৎ করে গাড়ির দরজা খুলে বাইরে নেমে গেল। শারিমও বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে ওকে বিদায় করার জন্য। বৃষ্টি তখন প্রচণ্ড বেগে চলছে। সারিম খেয়াল করেনি যে ওই জায়গাটিতে এসেছে তার পেছনের একটি মাঝারি মানের আবাসিক হোটেল রয়েছে। সারিম নমিকে উদ্দেশ্য করে শুধু বলল, নমি, গো টু হেল।
এবং নিজের গাড়ি দিকে ফিরতে চাইল। ঠিক তখনই নয়মি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে পেছন থেকে শারিমকে শক্ত করে চাপড়ে ধরল। শারিম কিছু বোঝে ওঠার আগে নমি ওর গলার টাইটা টেনে ধরে জোর করে ওর ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। বৃষ্টির জলের মাঝে নমি ওকে পাগলের মতো কিস করতে লাগলো। নিজের সমস্ত অবদমিত ভালোবাসার জেদ উগড়ে দিতে চাইল। ঠিক সেই মুহূর্তে সে আবাসিক হোটেলের সামনের রাস্তা দিয়ে ল্যাভেন্ডার রঞ্জের হ্যারিয়ার গাড়িটি চালিয়ে যাচ্ছিল জেবা। গাড়ির স্পিড কম ছিল বৃষ্টির কারণে। ওয়াইপার অনবরত উইন্ডশিল্ডের জল পরিষ্কার করছিল। জেবা হঠাৎ করে ব্রেক কষে গাড়িটা রাস্তার এক কোণে থামিয়ে দিল। ওর চোখ দুটো গোল হয়ে গেল। সে অরির কুড়িতে একটা ধাক্কা দিয়ে বলল, এই অরি 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 দেখ, তোর ভাই না ওটা? তোর ভাই এত হ্যান্ডসাম। শিক্ষামন্ত্রীর ভাই আবরার শারিম। অরি ল্যাপটপে তার খাতা থেকে চোখ তুলে জানলার বাইরে তাকালো। বৃষ্টি ঝাপসার মাঝে হোটেলের নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে থাকা সে লম্বা সুঠাম দেহের পুরুষটিকে চিনতে অরের এক সেকেন্ডও সময় লাগলো না। উনি মৃধা আবরার শারিম। কিন্তু ওনার সাথে ওই মেয়েটাকে এভাবে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করছে। দৃশ্যটা এতটাই স্পষ্ট ঘনিষ্ঠ ছিল যে 18 বছরের অরির কুমারী মনটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ফর্সা গাল দুটো লজ্জায় আর এক অজানা অস্থিরতায় রিয়্যাক্ট করে উঠল। জেবা ততক্ষণে গাড়িটা আবার আস্তে করে স্টার্ট দিয়ে সে জায়গাটা থেকে পার করে নিয়েছে। কিন্তু এই মুখে টিপ্পনি করতে শুরু করলো। সে অরির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, বাবা তোর ভাই তো দেখি যেমন হ্যান্ডসাম তেমনই ডেসপারেট। দেশের শিক্ষামন্ত্রী বলে কথা, রাতের বেলা প্রেমিকা সামলাতে পারছে না, তা আবার একটা আবাসিক হোটেলের সামনে এই বৃষ্টির মাঝে লাইভ কিসিং সিন। তোর বাবা যদি এরকম দৃশ্য দেখে তবে তো ওনার নাকি পুলিশ নিয়ে গিয়ে ওনার ছেলেকে লকআপে ভরে দেবে। যে বা অনবরত শারিমকে নিয়ে খোঁটা দিতেই লাগলো। বুঝলি অরি, এই বড় বড় মিনিস্টারদের ক্যারেক্টার এমনই হয়। দিনে নীতিবাক্য শোনায় আর রাতে প্রেমিকা নিয়ে আবাসিক হোটেলের সামনে ভণ্ডামি করে। তোর ভাই তো দেখি সেই রোমিওর বাপ। যেবার এই টিপ্পনিগুলো শুনে অরির ভেতরের মেজাজটা চরম বিগড়ে গেল। তার মনে শারিমের জন্য এক তীব্র খারাপ এবং নোংরা চিন্তাধারা তৈরি হলো। সে ভাবল, এই লোকটা এতটা নিচু, ওনার বাবার এত দেশের সম্মানিত একজন মানুষ, উনি নিজে একজন মন্ত্রী, অথচ মাঝরাতে একটা মেয়ের সাথে রাস্তায় নেমে এরকম নোংরামি করছে। বিয়ের দিন আমাকে একা ফেলে চলে যাওয়ার সময় ওনার খুব দেমাগ ছিল, আর আজ একটা মেয়ের আঁচল ধরে আবাসিক হোটেলের সামনে দাঁড়িয়ে আছে। অরির হাত দুটো রাগে আর ঘৃণায় কাঁপছিল, কিন্তু সে নিজের শান্ত স্বভাবের কারণে নিজেকে পুরোপুরি কন্ট্রোল করলো। সে জেবাকে কোনো উত্তর না দিয়ে শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। ওর চোখ দুটোতে শারিমের প্রতি এক চরম ঘৃণা আর অবজ্ঞার মেঘ জমে উঠল। এদিকে রাস্তার মোড়ে নমি যখন শারিমের ঠোঁটে জোর করে কিস করছিল, তখন শারিমের ভেতরে সেই ভয়ঙ্কর বদমেজাজ আর বেপরোয়া রাক্ষসটা জেগে উঠল। ওর আত্মনিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে গেল। শারিম নিজের সমস্ত শক্তি দিয়ে নমিকে একটা প্রচণ্ড ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নমি ছিটকে গিয়ে ভেজা পিচে রাস্তার উপর পড়ে গেল। ওর শাড়ির ব্লাউজ কাঁথায় লিপটে গেল। কিন্তু শারিমের রাগ তাতেও শান্ত হলো না। সে অত্যন্ত দ্রুত পায়ে এগিয়ে গেল মাটিতে পড়ে থাকা নমির দিকে। ওর চোখ দুটো দিয়ে তখন যেন জীবন্ত আগুন বের হচ্ছিল। সে নমির চুলের মুঠি ধরে ওটাকে টেনে তুললে এবং কোনো প্রোটোকল বা নারী পুরুষের বীজ বা আচরণ থেকে বাদ দিয়ে নমির ফর্সা গালে সজোরে একের পর এক থাপ্পড় লাগাতে শুরু করলো। ঠাস 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 ঠাস, একটা পর একটা প্রায় 20টা কান ফাড়া থাপ্পড় শারিম নমির দুই গালে বসিয়ে দিল। বৃষ্টির মাঝেও সেই থাপ্পড়ের আওয়াজগুলো যেন চাবুকের মতো শোনাচ্ছিল। শারিমের হাতের প্রতিটি আঘাত এতটাই তীব্র ছিল যে নমির ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে আসছে এবং ও নাক দিয়ে অনবরত রক্ত ঝরতে লাগলো। নমির মুখটা মুহূর্তের মধ্যে এক বীভৎস রূপ ধারণ করলো। সিনটা যেমন দেখতে ভয়ানক, তেমনই এক অদ্ভুত ডার্ক কমেডির মতো শোনালো। কারণ নমির ঠোঁট ব্যথায় ঠিকমতো চিৎকারও করতে পারছিল না, শুধু ব্যাঙের মতো গোঙাচ্ছিল। তোর সাহস হয় কিভাবে আমার গায়ে হাত দেওয়ার? শারিম হাঁপাতে হাঁপাতে নমিকে আবার মাটি থেকে তুলে ছুঁড়ে ফেললো। ওর সাদা শার্টের হাত দুটো কোণে পর্যন্ত গুটিয়ে নিল। আজকের পর যদি তোকে আমার 1 মাইলের মধ্যে দেখি, তবে তোকে আমি শহরের কোনো ডাস্টবিনে চালান করে দেব। গেট আউট ফ্রম মাই সাইট। শারিম আর 1 সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। সে গড়গড় পায়ে নিজের গাড়িতে গিয়ে বসলো, সশব্দে দরজা বন্ধ করলো এবং গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল। নমিকে সেই বৃষ্টি রাতে রক্তাক্ত অবস্থায় একা ফেলে চলে গিয়েছিল শারিম। মাটিতে পড়ে থাকা রক্তাক্ত নমি তখন নিজের ভাঙা নাক হাত দিয়ে চেপে ধরলো। ওর চোখের সেই ভয়ঙ্কর ভালোবাসার উন্মাদনা
এক সেকেন্ডের মধ্যে তীব্র জেদে পরিণত হলো। সে শারিমের চলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে ফিসফিস করে বলল, মিথ্যা আবরার শারিম, তুমি আমাকে ভালোবাসলে এ চরকে দিলে তো? তুমি আমার ভালোবাসাকে চর দিয়ে ফিরিয়ে দিলে। আমি একদিন তোমার আমার এই ভালোবাসার পুনর্মিলন করে ছাড়বো, নয়তো আমার নামও তেহরিন খান নমিনা। একটা মেয়ে কতটা নির্লজ্জ হলে এতগুলো থাপ্পড় খাওয়ার পরও আর রিজেকশন হয়েও তাকে তীব্রভাবে পেতে চায়। নমিককে না দেখলে বোঝা যায় না। এতক্ষণ পড়ছিলাম ইশকে দ্য ফানিয়ার। লেখনীতে রয়েছেন মেহজাবিন নাদিয়া। পর্ব 2।